আমি সবসময় চাইছি বিয়েটা ভাঙতে। বাবা মায়ের কথা ভেবে রাজি হয়েছিলাম তখন। বিয়ের আগে রাতে জেনাতের মুখে এমন কথা শুনে স্বভাবতই রৌনকের পায়ের নিচ থেকে জমিন সরে গেল। বিগত 2 বছর তবে কি ছিল? ভালোবাসার নাটক। রওনাক এসেছিল জিনাতকে সারপ্রাইজ দিতে, কিন্তু আড়ালে দাঁড়িয়ে যে কথাগুলো তার কর্ণকুহরে প্রবেশ করেছে তা মুহূর্তে সমস্ত পরিস্থিতি ঘোলাটে করে তুলল। রওনাক নিঃশব্দে সেখান থেকে সরে গেল। অন্ধকার রাত্রি, ঘড়ির কাঁটায় 1:30 বাজে। সিগারেটটা ছুঁড়ে ফেলে রেলিং ঘেঁষে দাঁড়ালো রওনক। আকাশে মেঘের গর্জন। এমনই কোনো এক মেঘলা প্রহরে প্রথম মুখোমুখি হয়েছিল তারা। জিনাতের মলিন মুখের দিকে অল্পক্ষণের জন্য তাকিয়েই রওনক মেয়েটাকে সব সময় সুখী রাখার প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিল নিজেকে। এ বিয়েতে তো জিনাতের সুখ নেই। রওনক নিজের সুখের কথা ভেবে জিনাতের সুখকে অকপটে বিসর্জিত করতে পারে না। নিজের সাথে কিছুক্ষণের দ্বন্দ্বে অপরিপক্ক একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল রওনক। ঘরে ঢুকে টেবিলে ছড়িয়ে ছিটিয়ে রাখা কিছু রঙিন কাগজের মাঝে থেকে একটা নীল রঙা স্টিকি নোট বের করলো। লাল রঙা কালিতে সেখানে বড় বড় করে লিখল, অনেক দূরে চলে যাচ্ছি, ভালো থাকবেন অনুরা। লেখা শেষ করে নোটটা টেবিলের একপাশে আটকে দিল রওনক। বিছানায় হাত বের করে ঘুমোচ্ছে। তার মাথা ভর্তি স্বপ্নের আনাগোনা। হবু ভাবির আগমনে কি কি হবে তার পরিপূর্ণ পরিকল্পনা সে করে রেখেছে। দীর্ঘশ্বাস ফেলে আলমারি থেকে ব্যাগ বের করলো রওনক। কয়েক জোড়া কাপড় ব্যাগে ভরে ওয়ালেট চেক করলো। ফোন বের করে দেখলো কাল রাত 11টার আগে তার গন্তব্যের কোনো বাস নেই। ততক্ষণ বাড়িতে থাকা নিরাপদ নয়। প্রথমত বিয়ে বাড়ি, দ্বিতীয়ত কাজিনরা কখন কোন দিক থেকে আটকে ফেলবে কাল তার নিশ্চয়তা নেই। রওনক ব্যাগটা কাঁধে নিয়ে গায়ে একটা সাদা হুডি জড়ালো। এই হুডিটা জিনাতের দেওয়া প্রথম উপহার ছিল। রওনকের চোখ ঝাপসা হয়ে এলো। নিজেকে সামলে সে সদর দরজার আশপাশ খেয়াল করে অতি সাবধানে চৌরাস্তা অবধি পৌঁছালো। রাস্তার ল্যাম্পপোস্টের আলোটাও আজ রওনককে বিরক্ত করে তুলছে। এই মুহূর্তে তার নিজেকে সবচেয়ে অসহায় মনে হচ্ছে। কোথাও যাওয়ার ঠিক ঠিকানা নেই তার। এত রাতে কোনো বন্ধুর বাসায় গেলেও সেটা ভালো দেখাবে না। কাল বিয়ে অথচ হবু বর পালাচ্ছে, এরকম খবর লুকিয়ে রাখাই শ্রেয়। বিষয়টা ভাবতে ভাবতেই রওনক একটা সিএনজি ধরল। এত রাতেও যে একটা গাড়ি পেয়েছে তাতে সৃষ্টিকর্তাকে শুক্রিয়া জানিয়ে সে একটা হোটেলের অ্যাড্রেস বলল। আপাতত এটাই রওনকের জন্য অভয়ারণ্য হবে। সিএনজির কাছে যতবার দৃষ্টির ফোঁটা আঘাত করছে ততবার রওনকের মনটা দুর্বল হয়ে পড়ছে। স্মৃতির শিকলটা তাকে বেঁধে ফেলছে আষ্টে পৃষ্ঠে। রওনক মনে মনে আওড়ালো, এই বৃষ্টি কখনো ছিল আমাদের সাক্ষাতের, অথচ আজ দেখো কেমন রূপ নিয়েছে বিচ্ছেদের। বৃষ্টি ভেজা এই প্রহরটা রওনকের বুকের যন্ত্রণা বাড়িয়ে তুলছে। প্রিয় মানুষটাকে পেয়ে হারানোর যন্ত্রণা নাকি কখনোই তাকে বুঝতে না পারার অনুতাপ বুঝে উঠতে পারছে না রওনক। যে গল্পের সূচনা প্রহরী বিচ্ছেদ নিশ্চিত, সে গল্পের সূচনা হওয়ারই কি প্রয়োজন ছিল? নিয়তি এমন নিষ্ঠুর খেলা না খেললেই পারত। তোরা কি আমাকে একটু স্পেস দিবি? বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল জিনাত। বান্ধবী আর কাজিন মহল কি এত সহজে কথা মানে? খোঁচা দেওয়ার দিব্যি একটা সুযোগ পেয়ে গেল তারা। খানিকটা ন্যাকা সুরেই বলে উঠল, হ্যাঁ এখন তো স্পেস চাইবা, বরের সাথে ইটিস পিটিস করা লাগবে, বান্ধবীদের দিকে কেন পাত্তা দিবা? জিনাত রক্ত চক্ষু মেলে তাকিয়ে আবার করুণার দৃষ্টিতে তাকালো। রওনক কাল রাত থেকে একবারও কল করেনি। জিনাত বেশ কয়েকবার কল করলেও ফোন অফ করছে। স্বভাবতই জিনাতের মন হাঁসফাঁস করছে। এই কথা যদি এদের বোঝাতে যায় তবে নিশ্চিত আরও খোঁচাবে। জিনাত আর কিছু না বলে ফোন সাইডে রাখলো। আয়নায় তাকিয়ে নিজেকে পর্যবেক্ষণ করলো। বান্ধবী মহল তাকে সাজানোতে কমতি রাখেনি। আর কিছুক্ষণের মধ্যে বরযাত্রী চলে আসবে। কাজী সাহেব বোধহয় এসেই পড়েছেন। দম বন্ধ লাগছে জিনাতের। এই মুহূর্তটার জন্য সে ঠিক কতটা অপেক্ষা করেছে তা সে কাউকে বোঝাতে পারবে না। প্রতি মুহূর্ত ভয় আর দ্বিধা, তবুও দূরত্বের কাছে ভালোবাসাটা কমেনি, বরং দিন দিন বেড়েছে চক্রবৃদ্ধি হারে। অদ্ভুত অস্বস্তিতে জিনাত মাথা নিচু করে বসে রইল। বরযাত্রী এসেছে। কে কোথায় আছো? বাইরে চেঁচামেচিতে জিনাত বাদে সবাই বাইরে দৌড় দিল। তারা ঠিক করে রেখেছে 20,000-এর কমে গেট ছাড়বে না। জিনাতের সাথে 50-50 ডিল করার কথা থাকলেও এখন তারা জিনাতকে দলে নিতে নারাজ। এসব প্ল্যান গতকাল রাতেই করে ফেলেছে তারা। দরজার কাছে আসতেই মূর্ছা পড়ল তরি, নিশাত, আফরা, নীলি, সোহা, ইতি, হৈমিদের মুখে। 6 জন ঠিক করে রেখেছিল দুলাভাইকে আচ্ছা মতো জব্দ করবে, অথচ বরযাত্রীর মধ্যে বড়ই নেই। জিনাতের মা জয়নবারা খাতুন প্রশ্নবোধক দৃষ্টিতে তার হবু বিয়ান রাবেয়ার দিকে তাকালেন। রাবেয়া সুলতানা মাথা নিচু করে ছোটোখাটো একটা কাগজ বাড়িয়ে দিলেন তার দিকে। নীল রঙের একটা কাগজ। মুহূর্তেই বিয়েবাড়ির রূপ নিল এক নিস্তব্ধ পুরীতে। সমস্ত আলোকসজ্জা ভাটা পড়ল। বিয়েটা কেবল নিকট আত্মীয়দের উপস্থিতিতে করার কথা বিধায় শোরগোল পড়ল না।
দুই পরিবার সালিশে বসলেন। রাবেয়া আর তার স্বামী ওয়াসিফ কিছু বলার ভাষা পেলেন না। তাদের ছেলের এমন ক্রিয়াকলাপের সাথে তারা কোনোভাবেই পরিচিত ছিলেন না। মাহাত কি বুঝেছে কে জানে, তবুও তার মনেও বিষাদ খেলা করছে। 14 বছরের ছেলেটা হবু ভাবির ঘরের দিকে নিঃশব্দে এগোলো। ভাই ভাবির প্রেম কাহিনী ডাকপিয়ন সে, অথচ আজ সাক্ষী হতে হচ্ছে এক বিচ্ছেদের। জিনাতের কানেও ততক্ষণে সবটা গেছে। স্টিকি নোটটা হাতে নিয়ে অদ্ভুতভাবে বিড়বিড় করে চলেছে সে। মা দেশের সামনে বসতেই জিনাতের চোখ বেয়ে অশ্রুকণা গড়াতে লাগলো। তোমার ভাই আমার সাথে কেন এমন করলো মাহাত? কি দোষ আমার? কোন ভুলের মাসুল আমার সমস্ত পরিবারকে দিয়ে গেল সে? ভাইকে আমি যতদূর চিনি ভাবি, ভাই হুট করে কারণ ছাড়া কিছু করে না। কী কারণে সে এমন করেছে তা ভাইয়াই বলতে পারবে। এখন সে কোথায় আছে তাও তো আমরা জানি না। মাহাদের কণ্ঠে স্পষ্ট অনুতাপের চিহ্ন। মাহাদ আর বাকি সবাই এখন যাও, আমার কথা বলতে ইচ্ছে করছে না। সবাইকে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগালো জিনাত। স্টিকি নোটটা তখনও তার হাতের ভাঁজে। নিঃশব্দে কাঁদতে লাগলো সে। রওনা কি এমন কারণ যা এক মুহূর্তে আমাদের আলাদা করে দিল? আমি তো ভেবেছিলাম আমাদের ভালোবাসায় কোনো কমতি নেই, অথচ এত ঠুনকো ইট পাথরের ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। কি বোকা আমি! বোকা মানুষটাই দিন শেষে কেন যেন কষ্টের দাবিদার হয়, তাই তো? কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল জিনাত। বিছানার সাথে হেলান দিয়ে মেঝেতেই আধো বসা অবস্থায় ঘুমিয়ে পড়েছে সে। যন্ত্রণায় চোখ জোড়া আর মেলতে ইচ্ছে করছিল না তার। আমি আগেই বলেছিলাম ভাইকে যে এসব বন্ধুবান্ধবের মধ্যে বিয়ে ঠিক করা উচিত না। দেখলে তো পরিণতি। জিনাতের চাচার কথায় সায় দিতে গিয়েও পারলেন না তার চাচি। রওনা ছেলেটাকে তার সব সময় জিনাতের জন্য পারফেক্ট মনে হয়েছে, অথচ অদৃষ্টের পরিহাস। গতকাল থেকেই সকলের মন ভালো নেই। ফজরের নামাজ শেষ করে মাত্র বসেছেন জিনাতের চাচি। জিনাতের জন্য দোয়া চেয়ে চোখের জল ফেলেছেন অবিরত। বারবার বলেছেন আল্লাহ যেন মেয়েটার কপালে সুখ স্থায়ী করেন। মা, বড় মা! জিনাতের চাচাতো ভাই রাহাতের চিৎকার শুনে সকলের টনক নড়ল। চিৎকার অনুসরণ করে সকলে জিনাতের ঘরের দিকে এগোতে লাগলো। জিনাতের বাবা মায়ের মনে নানান রকম ভয় কাজ করছে। জিনাতের দরজার সামনে দাঁড়াতেই সকলের ভয় বাড়ল। জিনাতের ঘরের দরজা বেয়ে লাল রঙা তরল বাইরে আসছে। অঘটন কি তবে আটকানো সম্ভব হলো না? রাহাত ও জিনাতের আরেক চাচাতো ভাই অর্ণব দ্রুত দরজা ভাঙল। বিস্ময়ে সকলের চোখ কপালে উঠল। সারা ঘরের জিনিসপত্র তছনছ করা। ড্রেসিং টেবিলের জিনিসগুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ড্রেসিং টেবিলে থাকা আলতাটা দরজার ঠিক কিনারে পড়ে আছে। লাল রঙা তরলটা তবে রক্ত নয় ভেবে আশ্বস্ত হলো সবাই, কিন্তু আশেপাশে কোথাও জিনাত নেই। দুশ্চিন্তা কমেও যেন কমল না। জয়নব আর খাতুন সারা ঘরের এদিক সেদিক খুঁজতে লাগলেন। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, অথচ জিনাত ভেতরে নেই। এটি কিভাবে সম্ভব? জিনাতের বাবা আদনান রহমান একে একে জিনাতের সব বন্ধুকে কল দিলেন। কেউ জিনাতের খোঁজ নিতে পারল না। রাহাত ও জিনাতের আরেক চাচাতো ভাই অর্ণব দ্রুত দরজা ভাঙল। বিস্ময়ে সকলের চোখ কপালে উঠল। সারা ঘরের জিনিসপত্র তছনছ করা। ড্রেসিং টেবিলের জিনিসগুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ড্রেসিং টেবিলে থাকা আলতাটা দরজার ঠিক কিনারে পড়ে আছে। লাল রঙা তরলটা তবে রক্ত নয় ভেবে আশ্বস্ত হলো সবাই, কিন্তু আশেপাশে কোথাও জিনাত নেই। দুশ্চিন্তা কমেও যেন কমল না। জয়নবারা খাতুন সারা ঘরের এদিক সেদিক খুঁজতে লাগলেন। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, অথচ জিনাত ভেতরে নেই। এটা কিভাবে সম্ভব? জিনাতের বাবা আদনান রহমান একে একে জিনাতের সব বন্ধুকে কল দিলেন। কেউ জিনাতের খোঁজ দিতে পারল না। রাহাত জিনাতের ঘরে খুঁজতে লাগলো যদি কিছু ক্লু পাওয়া যায় এ আশায়। জিনাতের বেড সাইডে একটা ছোট টি টেবিল ছিল। রাহাত খেয়াল করলো টেবিলটাতে একটা নীল রঙের কাগজ পেপার ওয়েট দিয়ে চাপা দেওয়া। কাগজটা হাতে নিয়ে রাহাত দেখে এটা রৌনকের লেখা সেই নোটটা, তবে এখন সেটা আগের মতো নেই। কেননা নোটটার নিচে আরও কিছু কথা যুক্ত করা হয়েছে। নিচের লেখাগুলো জিনাতের তা স্পষ্ট বুঝতে পারল। রৌনকের লেখার নিচে দ্রুত হাতের কিছু অস্পষ্ট লেখা। কিছু প্রশ্নের উত্তর খুঁজতে যাচ্ছি। আমায় নিয়ে চিন্তা করার কারণ নেই। আমার বিয়ের জন্য জমানো টাকা থেকে 10,500 টাকা আমি নিয়েছি। ওইটা নিয়েও চিন্তা করার প্রয়োজন নেই। আমাকে খুঁজতে চেষ্টা করলে একেবারে হারিয়ে ফেলবে। রাহাত চিরকুটটা সবাইকে দেখালো। জিনাতের মা সাথে সাথে অসুস্থ হয়ে পড়লেন। তাকে বিছানায় শুয়ে দিয়ে ডাক্তার ডাকা হলো। বাড়ির পরিবেশ থমথমে। প্রথমে রওনাক কোথাও একটা চলে গেল, এখন তাকে খুঁজতে জিনাত বাড়ি ছাড়ল। সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। রাহাত জিনাতের ফোনে কল করলো বেশ কয়েকবার। ফোন সুইচ অফ বলছে। রাহাত বুঝে গেল জিনাত সিমটাই বন্ধ করে ফেলেছে। জিনাতের কাছে সবসময় কিছু স্পেয়ার সিম থাকে, যেটার নম্বর সে কখনই কাউকে দেয় না। এখনও সেই স্পেয়ার সিমটাকেই কাজে লাগিয়েছে জিনাত। রাহাত, তুই এ বিষয়ে কিছু জানিস? অর্ণ ফিসফিসে জিজ্ঞাসা করে। জানলে এতক্ষণ চুপ করে বসে থাকতাম না। খানিকটা রুক্ষ সুরে জবাব দেয় রাহাত। অর্ণব রাহাতের বড় হলেও দুজনের মধ্যে তুইতকারী সম্পর্ক। অর্ণব কিছুটা ম্যাচিউরড আর রাহাত শর্ট
টেম্পার্ড। বাড়ির পরিবেশ ক্রমশ খারাপ হতে দেখে রাত সবাইকে আলাপ আলোচনা বন্ধ করে ঘরে যেতে বলল। জয়নবরা খাতুন তখনও বেহুশ হয়ে পড়ে আছেন। জিনাত বাড়িতে নেই এই খবর যেন বাড়ির বাইরে না যায় এমন নির্দেশ দিল অর্ণব, কিন্তু তাতে লাভ হয়নি। আদনান রহমান ইতিমধ্যে রাবেয়া এবং ওয়াসিফকে সব জানিয়ে দিয়েছেন। তারাও জয়নবের শরীর খারাপ শুনে এখানে আসার জন্য রওনা হয়েছে। আদনান রহমানের কাজে তার ভাই কিংবা ভাতিজাদের মধ্যে কেউ খুশি হলো না। যাদের কারণে সমস্যা হচ্ছে তাদের ডেকে কি আর সমস্যার সমাধান হয়? রাহাত তার এক বন্ধুকে কল করলো জিনাতের লাস্ট লোকেশন খোঁজার জন্য। রাহাতের সে বন্ধু সাইবার টেকে কাজ করায়, তার জন্য এটা কঠিন কিছু না। রাহাতের দুশ্চিন্তা কমছে না। রাহাত জিনাতের চেয়ে 1 বছরের ছোট হলেও জিনাত সবসময় বন্ধুর মতো মিশেছে তার সাথে। বড় বোনের মতো শাসন কিংবা বন্ধুর মতো বিপদে পাশে থাকা কোনোটাই বাদ রাখেনি সে। কাজিনদের মধ্যে তাদের বন্ধুত্বটাই সবচেয়ে ভালো ছিল। কাজিন মহলে আরেকটা মানুষকে জিনাত সবচেয়ে বেশি ভালোবাসত, রাহাতের বড় বোন রূপ। রূপ দেশের বাইরে থাকায় বিয়েতে আসতে পারবে না জানানোর পর থেকে জিনাত বেশ রাগারাগি করেছিল, কথা বলাও বন্ধ করে ফেলেছিল। জিনাতের হুমকিতে বাড়ির কেউ আর রূপের কল রিসিভ করতে পারেনি। ফলাফলস্বরূপ রূপ এখনও কিছু জানে না। রাহাতও চাচ্ছে না রূপ এসব জেনে চিন্তায় পড়ুক। জিনাত যথেষ্ট বাস্তব জ্ঞান সম্পন্ন, সে নিজের ভালোটা বুঝে শুনে কাজ করবে, এই ভেবেই রাহাত তার বন্ধুর কলের জন্য অপেক্ষা করতে লাগলো। দিদি, সামনে একটা হোটেল আছে, আপনি নেমে কিছু খেয়ে নিতে পারেন। ড্রাইভারের কথায় ধ্যান ভাঙল জিনাতের। অনেকটা সময় হয়ে গিয়েছে, সকাল 6টায় বের হয়েছিল, এখন সন্ধ্যে 7টা। বাড়িতেও নিশ্চয়ই সবাই সবটা জেনে গেছে, কিন্তু জিনাতের এখন পিছু ফেরার মতো পরিস্থিতি নেই। আর কতক্ষণ লাগতে পারে দাদা? জিনাতের কথায় ড্রাইভার রমেশ খানিকটা হাসল, মুখের হাসি বজায় রেখেই জবাব দিল, দিদি এখনও তো অর্ধেকের মতো রাস্তা বাকি, আরও ঘন্টা 8 লাগবে। রমেশের কথায় জিনাতের মুখে হতাশা ভর করে। এই মাঝরাতে আপনাকে বিরক্ত করলাম, দুঃখিত দাদা। জিনাতের কথায় রমেশ আবারও হাসে। লোকটার হাসি সুন্দর, তাই বোধহয় বারবার হাসে। আপনি না থাকলে আমার মেয়েটা হয়তো কখনো সুস্থ হতো না দিদি। আপনি মাঝরাতে সামান্য সাহায্য চেয়েছেন, সেটুকুও যদি না করতে পারি তবে নিজেকে আজীবন দোষী মনে হবে। রমেশ কৃতজ্ঞতার সুরে কথাগুলো বলে উঠল। জিনাত চোখ বন্ধ করে, মাথা ভর্তি দুশ্চিন্তা আর চোখ জুড়ে ক্লান্তি। তার ইচ্ছে করছে এখানেই নেমে রাস্তায় বসে থাকতে। গাড়ির রেডিওতে গান বাজছে, হতে পারে কোনো রাস্তায় কোনো হুড় তোলা এক রিকশায়। আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না। জিনাতের মনে পড়ল রওনাকের জন্মদিনের কথা। জিনাতের সাথে লুকিয়ে ঘুরতে বেরিয়েছিল সে। বিকেলের পরপরই তুমুল বৃষ্টি শুরু হলো। বাইক থামিয়ে পথের পাশের এক বিধ্বস্ত ঘরের বারান্দায় দুজন বসলো। জিনাত চিন্তা করছিল বাড়িতে কি বলবে, অথচ রওনাক নিশ্চুপ হয়ে বৃষ্টির মুহূর্তে উপভোগে ব্যস্ত। ক্ষীণ স্বরে সেদিন কেন যেন এই গানটাই গিয়েছিল রওনাক। চোখের কোণ ভিজে উঠে জিনাতের। ঠিক তখনই জোরে ব্রেক করলো রমেশ। জিনাত সামনের সিটের সাথে ধাক্কা খেতে খেতে খেলো না। কি হলো দাদা, এত জোরে ব্রেক করলেন? জিনাত চিন্তিত গলায় প্রশ্ন করে। দিদি, বাড়ি থেকে কল এসেছে, একটু কথা বলে নেই। জিনাত মাথা নেড়ে সায় দেয়। সিটে হেলান দিয়ে চোখ বুঝতেই রমেশের উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনতে পায়। চোখ খুলে দেখে রমেশ কাঁদছে ক্রমাগত। কি হয়েছে দাদা? প্রশ্ন করে জিনাত। আমার মা আর নেই দিদি, সুস্থ মানুষটা হঠাৎ স্ট্রোক করেছে। ভগবান আমাকে কেমন সংকটে ফেলল দিদি। যিনি আমাকে এত কষ্ট করে বড় করলেন, তার মৃত্যুর সময় আমি পাশে নেই। রমেশের কান্নায় কথা আটকে আসতে লাগলো। পরিস্থিতি বুঝতে পারল জিনাত, কিন্তু এখনই নির্জন রাস্তায় সে কোথায় যাবে? ফিরে তো কোনোভাবেই যেতে পারবে না। চিন্তায় পড়ল সেও, তবুও রমেশকে আশ্বস্ত করলো, দাদা আপনি যান, আমি আশেপাশে কোথাও থাকার জায়গা বা কারো থেকে লিফট নেওয়ার চেষ্টা করি। আমি এভাবে যেতে পারি না দিদি, আপনাকে নিরাপদ কোনো আশ্রয়ের ব্যবস্থা করে তবেই আমি যাব। রমেশের কথায় অবাক হলো জিনাত। মানুষটার মা মারা গেছে, তবুও সে জিনাতের কথা ভাবছে। এই জন্য বোধহয় মানুষ সৃষ্টির সেরা জীব। দূরে একটা বাসের আলো দেখতে পেয়ে রমেশ গাড়ির আলো জ্বালিয়ে বাসটাকে থামার অনুরোধ করে। বাসটা মূলত কিছু টিনের ছেলে মেয়েদের। তারা একটা গবেষণার জন্য বগুড়া গিয়েছিল, এখন চট্টগ্রামে ব্যাক করছে। সেখানে 4 জন শিক্ষক শিক্ষিকাও রয়েছেন। তারা জিনাতের সমস্যার কথা জেনে জিনাতকে সাথে নিতে রাজি হলেন। জিনাত রমেশকে ধন্যবাদ জানিয়ে বাসে উঠল। সকলে ক্লান্ত থাকায় বাসের লাইট অফ করা হলো। ক্লান্ত জিনাতও সিটে হেলান দিয়ে চোখ বুজল। অন্ধকার বাসের নিস্তব্ধ গতিশীলতায় জিনাত অনুভব করলো তার শরীরে কারো হাতের এলোমেলো স্পর্শ। সাথে সাথে তীব্র আলোর ঝলকানিতে চারপাশে একটু আলোকিত হয়েই সাথে সাথে বিকট শব্দে সব কিছু ঝাপসা হয়ে এলো জিনাতের চোখের সামনে। কাজ করছে না শুনে জিনাতের কলিজার পানি শুকিয়ে আসলো। মৃত্যু কতটা সন্নিকটে বোঝার চেষ্টা করলো। বাসের গতি এতটাই বেশি যে লাফ দেওয়া মানে মৃত্যুর সময় এগিয়ে নিয়ে আসা।
এখন কি করবে বুঝতে পারছে না সে। ভাববার সময়টুকু সৃষ্টিকর্তা আর দিলেন না। ড্রাইভার বাস থামানোর চেষ্টায় পাশের একটা গাছের সাথে বাসের ধাক্কা খাওয়ালেন। বিরাট একটা সংঘর্ষে বাস ভর্তি মানুষজন একে অপরের দিকে ছিটকে পড়ল। কেউ সিটের সাথে তো কেউ জানালার সাথে ধাক্কা খেয়ে তৎক্ষণাৎ গুরুতর আহত হয়ে পড়ে রইল। ভয়াবহ এই দুর্ঘটনায় মোটামুটি সকলের মৃত্যু অবশ্যম্ভাবী বলা যায়। কোনো খোঁজ পেলি রাহাত? অর্ণবের প্রশ্নের কী উত্তর দিবে বুঝতে পারে না রাহাত। সে ভেবেছিল জিনাত বোধহয় সিম পাল্টে ফেলেছে, কিন্তু জিনাত তার ফোনটাই সিম সহ রাস্তায় ফেলে গেছে। এখন কোনোভাবেই তার একজ্যাক্ট লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। বড় মার শরীরের অবস্থাও ভালো নেই, এদিকে জিনাত আপুর সাথেও যোগাযোগ করা যাচ্ছে না। কোথায় গেছে বুঝতেও পারছি না আমরা। পুলিশ কমপ্লেনও করতে পারছি না। সব দিক থেকে ফেঁসে আছি আমরা। রাহাত বিরক্তি সুরে বলে ওঠে, একটা কাজ করতে পারি। অর্ণব দ্বিধান্বিত কণ্ঠে বলে ওঠে, আমরা বরং রওনাক ভাইয়ের ফোন ট্র্যাক করি। আপু তো ওখানে খুঁজতেই গেছে। রাত কিছু একটা ভেবে মাথা নাড়ল। পরক্ষণেই নিজের বন্ধুর নম্বরে রওনাকের নম্বরটা পাঠিয়ে দিল ট্র্যাক করার জন্য। দুদিনের ব্যবধানে বাড়িটা আনন্দপুরী থেকে নিস্তব্ধপুরীতে রূপ নিয়েছে। রওনাক ভাই, বসবেন আমাদের সাথে? রওনাক বিস্মিত দৃষ্টিতে পেছনে তাকালো। খোলা মাঠে বেশ কিছু বাচ্চার দল বসে তাস খেলছে। রওনাক কিছু বলল না। খেলাটা তার অপছন্দ, তবে দূর থেকে বাচ্চাগুলোর আচরণ পর্যবেক্ষণ করতে লাগলো। বাইশের এই এলাকার একেবারে নির্জন পাশে একটা বাড়িতে সে আশ্রয় নিয়েছে। অবশ্য আশ্রয় পাওয়াটাও সহজ ছিল না। টাকা দিয়ে বাড়ির মালিক নহল সামাদ্দরকে মানাতে পারছিল না রওনাক। মূলত নহল লোকটা অসচ্ছল হলেও বেশ ধার্মিক ধরনের। বাড়িতে তার মেয়ে থাকে, সেখানে অজ্ঞাত পুরুষকে আশ্রয় দেওয়া সম্ভব না। এদিকে নহল সমাদ্দরের ভাতিজা সুস্মিত রওনাকের পরিচিত। এছাড়া রওনাকের আর যাওয়ার জায়গা ছিল না। শেষমেশ নহল সমাদ্দর কৃপা করে রওনাককে নির্জন অংশটাতে দীর্ঘদিন বন্ধ থাকা একটা বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন। এটুকুতেই অকৃতজ্ঞ রওনাক। তার উপর তিনবেলা সামাদ্দার বাড়ি থেকে খাবার পাঠানোর প্রতিশ্রুতিও করেছেন নহল সামাদ্দার। এ তো মেঘ না চাইতেও বৃষ্টি। তাস খেলা ছেলেদের দলের মধ্যে একটা ছেলের ভাবসাব একটু আলাদা। সব সময় লিডার ভাব নিয়ে থাকে। অন্য সবাই রওনাকের সাথে কিছুক্ষণের মধ্যে মিশে গেলেও ওই ছেলেটা কথা বলে না। ছেলেটার নাম নাফিম। রওনাক ছেলেদের সাথে বসতেই নাফিম উঠতে নিল। নাফিম, তুমি উঠে যাচ্ছ কেন? রওনাক মোলায়েম গলায় প্রশ্ন করল। নাফিম খানিকটা রাগী দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে চলে গেল। নাফিম যাওয়ার সাথে সাথে তার দলের কয়েকজনও উঠে চলে গেল। রওনাক কিছু বুঝতে না পেরে ভ্যাবাচাকা খেল। পাশে বসে থাকা ছোট্ট শিমুই বলে উঠল, রওনাক ভাই, নাফিম এরকমই, ও অপরিচিত কাউকে পছন্দ করে না। আচ্ছা, তোমরা শুদ্ধ বাংলা কোথা থেকে শিখেছ? নাফিমের প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে রওনাক। এটা তো নীলা আপা শিখাইছে। শিমুই উত্তর দিল। নীনা? এটা কে? নীনা আপা আমাদের পড়ায়। ওই তো নহল কাকুর মেয়ে। আপনি তো দেখেন নাই, নীনা আপা এখন নাই, গ্রামে বেড়াতে গেছে। এই জন্য আমরা ছুটি খাইতেছি। আপা আসলে আবার পড়া লাগবে। রওনাক মনোযোগ দিয়ে কথাগুলো শোনে। নীনা মেয়েটার প্রতি শ্রদ্ধা কাজ করে। বাইশারি এলাকাটা অনুন্নত না হলেও একেবারে উন্নতও না, বিশেষ করে এদিকের অংশটা। সেখানে একটা মেয়ে ছোট বাচ্চাদের পড়াচ্ছে নিজ দায়িত্বে। বিষয়টা আসলে ইতিবাচক। বাচ্চাদের পড়ানোর কথা ভাবতে ভাবতেই জিনাতের কথা মনে পড়ল রওনাকের। জিনাতেরও এমন একটা শখ ছিল। সেও চেয়েছিল বাচ্চাদের পড়াবে। অ্যাডমিশনের পরপর বিয়ে ঠিক হয়ে যাওয়াতে রওনাক বলেছিল দুজন একসাথে পথ শিশু এবং গরিব বাচ্চাদের জন্য কিছু করবে। সে আর হলো কোথায়? পথ চলার স্বপ্নটাই অসম্পূর্ণ রয়ে গেল। ধ্যাত! রওনাক জোরে জোরে মাথা নাড়াতে লাগলো। জিনাতকে চিন্তা ভাবনা থেকে বের করার এক ব্যর্থ প্রচেষ্টা। শিমুইর সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে নিজের কুটিরে ফিরল সে। ফোন অফ করেছে প্রায় 12 ঘন্টা আগে। শেষবার সুস্মিতকে কল দিয়ে শুধু জানিয়েছিল তার জন্য একটা আশ্রয়ের ব্যবস্থা করতে। ফোন অন করতেই দেখল মাহাদের অজস্র টেক্সট। রওনাক মেসেজগুলো পড়ল না। ফোনটা আবার বন্ধ করে দিল। আপাতত সে জিনাতকে সুখী দেখতে চায়। এখন তো সে নিশ্চয়ই সুখী। বিয়েটা ভেঙে সব দোষ তো নিজের করেই এসেছে রওনাক। একটু পরেই দরজায় ঠক ঠক শব্দ শুনে ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো রওনাক। দরজা খুলে দেখলো একটা মেয়ে। মুখে খানিকটা অন্যরকম জাতিত্বের ছাপ পড়লেও সাজ পোশাকে বাঙালিয়ানা ফুটে উঠেছে। আমি নীনা, মা খাবার পাঠিয়েছে। রওনাক খাবারের প্লেটটা নিয়ে ধন্যবাদ জানালো। নীনা স্বাগত জানালো। রওনাক আর কথা বাড়ালো না। জিনাতের কথা মনে পড়াতে তার মন খারাপ। সে দরজা লাগিয়ে দিল তৎক্ষণাৎ। নীনা রওনাককে খাবার দিয়ে তার বান্ধবী রাহার পাশে এসে দাঁড়ালো। ছেলেটাকে কেমন দেখলি? রাহা একটু ন্যাকা সুরে প্রশ্ন করলো। খারাপ না, তবে রুট। নীনা কঠিন গলায় উত্তর দিল। তোর সাথে ভালোই মানাতো। ছেলেটা মুসলিম রাহা, তুইও যা তা ভাবা শুরু করে দিস। নীনা বিরক্তির সুরে বলল, তবে সত্যি বলতে সেও রওনাককে প্রথম দেখাতে খানিকটা পছন্দ করে ফেলেছে। এ পছন্দের পরিণতি কিছুই হবে না জেনে সে কথাটা নিজের মধ্যে রেখেছে। আচ্ছা, ছেলেটা কতদিন থাকবে রে?
রাহা আগ্রহী গলায় প্রশ্ন করলো। জানি না, বলি নিনা তারা দেখিয়ে চলে গেল। রনককে নিয়ে আলাপ করতে তার ভালো লাগছে না, তাই সে মূলত প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছে, কিন্তু রাহার সাথে থাকলে সেটা কখনোই সম্ভব হবে না। রাহা বারংবার তাকে বিষয়টা মনে করিয়ে দিবে। রনক খুব অল্প সময়ের জন্য ফোন অন করেছিল, লোকেশন ট্র্যাক করা যায়নি। রাহাত ব্যর্থ গলায় বলে উঠল, রাহাত চিন্তা করিস না, কিছু একটা ব্যবস্থা হবেই। আপুকে আমরা ঠিক খুঁজে আনবো। তারপর ওই রনকের একদিন কি আমাদের একদিন। আমি বুঝতে পারছি না আপু এত রাতে কোথায় যেতে পারে। বাড়ির সবাই জেগেছিল, দরজাও ভেতর থেকে বন্ধ। রাহাত বলতে লাগলো, আপু জানালা দিয়ে বেরিয়েছি, দরজা ভাঙার পর দেখলি না জানালা খোলা ছিল, অতটা খেয়াল করিনি। আচমকা অর্ণবের মাথায় একটা বুদ্ধি আসলো। সে রাহাতকে বলল এখনই দেখা করতে। রাহাত তখন বাড়ির বাইরে ছিল। ফোনেই বল কি বলবি, তুই বাসায় আয়, না হলে কোথায় আছিস বল, আমি যাচ্ছি। কলেজের সামনে রোডে আছি, তুই আয় তাহলে। অর্ণব আচ্ছা বলে ফোন রেখে দিল। দ্রুত বাড়ি থেকে বেরিয়ে কলেজ রোডের দিকে এগোলো সে। কি এমন বুদ্ধি পেয়েছিস যার জন্য এত তাড়াহুড়ো করছিস? রাহাত জিজ্ঞাসা করলো। আমরা আপুর ঘর সার্চ করিনি এখনো, কোনো না কোনো ডিটেলস তো পাবোই সেখান থেকে। এই কথাটা ফোনে বললেই আমি তাড়াতাড়ি বাসায় যেতাম। তুই একটা আস্ত গর্ধব অর্ণব। রাহাত বিরক্ত হয়ে বলল, সম্মান দিয়ে কথা বল, আমি তোর 6 মাসের বড়। অর্ণব দ্বিগুণ উচ্চস্বরে বলে উঠে দাঁড়ালো। পেছনে ফিরতেই কারো ধাক্কায় খানিকটা দূরে ছিটকে পড়ল। হাতে থাকা ফোনটা নিচে পড়ে ডিসপ্লে 14টা বাজতে সময় নিল না। অর্ণব রক্তচক্ষু মিলে সামনে তাকাতেই রাগ তার মিয়ে গেল।